আপনারা দেখছেন আপনাদের প্রিয় ডিজিটাল বাংলা সংবাদ চ্যানেল রোজ বাংলা। প্রতিদিন আমরা আপনাদের কাছে দেশ রাজ্যের সেরা খবরগুলি, বাছাই করা খবরগুলি পৌঁছে দিই। আজকেও রাজ্য দেশের এক্সক্লুসিভ খবরগুলো পৌঁছে দিচ্ছে আপনাদের মুঠোফোনে। একটা কাজ করতে হবে, লাইক করতে হবে, ভিডিওটিকে শেয়ার করে দেবেন যাতে বেশি বেশি মানুষের কাছে পৌঁছে যায়। যারা নতুন এসেছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, মতামত জানাবেন কমেন্ট বক্সে। তো চলুন এবার আজকের বিস্তারিত প্রত্যেকটি খবর জেনে নেব আমরা। আজ দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাতে রাম মন্দিরের উদ্বোধন, বসছে চাঁদের হাট। অযোধ্যায় মহা উৎসব। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাম মন্দিরের উদ্বোধন করবেন আজকে। তার হাত দিয়ে রামলালার বিগ্রহে প্রাণ প্রতিষ্ঠা হবে। অনুষ্ঠানকে কেন্দ্র করে ঢালাও আয়োজন করা হয়েছে অযোধ্যায়। দেশের নানা প্রান্ত থেকে অন্তত 8,000 মানুষ উদ্বোধনের সময় অযোধ্যায় আজ থাকছেন উপস্থিত। ইতিমধ্যে অনেকে পৌঁছেও গিয়েছেন, তারকা মহাতারকরা। সোমবার আজ সকাল 10:30টার মধ্যে অযোধ্যায় পৌঁছবেন প্রধানমন্ত্রী। রাম মন্দির উদ্বোধনের পর মোদী অযোধ্যায় একটি জনসভাও করবেন। সকাল 10:25 অযোধ্যার বাল্মীকি বিমানবন্দরে নামবেন প্রধানমন্ত্রী। সেখান থেকে হেলিকপ্টারে অযোধ্যার হেলিপ্যাডে পৌঁছবেন 10:45 নাগাদ। 10:55 রাম মন্দির প্রাঙ্গণে পৌঁছে যাবেন প্রধানমন্ত্রী। বেলা 12টার পরে শুরু হবে উদ্বোধন অনুষ্ঠান। 11টা থেকে 12টা পর্যন্ত তিনি রাম মন্দিরের ভেতরেই থাকবেন। রামলালার বিগ্রহে প্রাণ প্রতিষ্ঠার আচার অনুষ্ঠান শুরু হবে 12:05 নাগাদ। টানা 50 মিনিট ধরে চলবে অনুষ্ঠান। 12:55 সব আচার অনুষ্ঠান ছেড়ে উদ্বোধন স্থল ছেড়ে বের হবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রাম মন্দিরের কাছে প্রধানমন্ত্রীর জনসভার আয়োজন করা হয়েছে আজকে। দুপুর 1টার মধ্যে তিনি সেখানে পৌঁছে যাবেন। 2টো পর্যন্ত চলবে প্রধানমন্ত্রীর ওই সভা। আজ দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাতে উদ্বোধন হতে চলেছে অযোধ্যায় রাম মন্দিরের। বসছে চাঁদের হাট। তার মাঝে বোমা ফাটালেন মিম প্রধান আসাউদ্দিন ওয়েসি। মুসলিমদের থেকে কৌশলে কেড়ে নেওয়া হয়েছে বাবরি মসজিদ, জানালেন আসাউদ্দিন ওয়েসি। 22 জানুয়ারি আজ রাম মন্দিরের উদ্বোধন নিয়ে মেতে গোটা দেশ। এমনকি অযোধ্যার মন্দির উদ্বোধনের দিন অর্ধদিবস ছুটি ঘোষণা করেছে কেন্দ্রের বিজেপি সরকার। আর সমুদ্র হিমাচলে গেরুয়া ঢেউ, তার মধ্যেই বোমা ফাটালেন আসাউদ্দিন ওয়েসি। তিনি বলেন, বিশেষ কৌশল ব্যবহার করে প্রাতিষ্ঠানিক কায়দায় মুসলিমদের থেকে বাবরি মসজিদ কেড়ে নেওয়া হলো। কর্ণাটকের কালাবুর্গিতে দাঁড়িয়ে ওয়েসি বলেন, গত 50 বছর ধরে বাবরি মসজিদে নমাজ পড়ছিল মুসলমানরা। তখন উত্তরপ্রদেশে ক্ষমতায় ছিল কংগ্রেস। মুখ্যমন্ত্রী জিবি পন্তের আমলে মূর্তি প্রবেশ করানো হয়েছিল এই মসজিদে। নয়ার ছিলেন তৎকালীন অযোধ্যার জেলা শাসক। তিনি মসজিদ বন্ধ করে দেন এবং মূর্তি পুজো করার নির্দেশ দেন। ভিএইচপির প্রতিষ্ঠার সময়েও রাম মন্দিরের অস্তিত্ব ছিল না বলে আসাউদ্দিন ওয়েসি জানিয়েছেন। রামলালার প্রাণ প্রতিষ্ঠা অনুষ্ঠানের আবহাওয়ায় নিজের মন্তব্যে মহাত্মা গান্ধীকে টানেন এদিন মিম প্রধান। বলেন, রাম মন্দির সম্পর্কে মহাত্মা গান্ধী কিছু বলেননি। এরপরেই তার মন্তব্য, রীতিমতো প্রাতিষ্ঠানিক কায়দায় ভারতের মুসলিমদের হাত থেকে রাম মন্দির কেড়ে নেওয়া হয়েছে। যদি 1992 সালে বাবরি মসজিদ ভাঙা না হতো তবে আজকে মুসলমানদের এমন দিন দেখতে হতো না। বড় ঘোষণা রাজ্য সরকারের তরফ থেকে। রাজ্যে বিভিন্ন জেলায় জেলায় আরও 2,500 অর্থাৎ 2,500 বাংলা সহায়তা কেন্দ্র বা বিএসকে সেন্টার চালু হতে চলেছে। এবারের এই বিএসকে সেন্টারগুলিতে আপনি নতুন আধার কার্ড আবেদন, আধার কার্ডের ভুল সংশোধন, আধার কার্ডে মোবাইল নম্বর, ইমেল আইডি লিঙ্ক করতে পারবেন, তাও সেটা একেবারে বিনামূল্যে। আধার সমস্যার সমাধানে পৃথক কেন্দ্রের পরিকল্পনা এবার রাজ্য সরকারের। সূত্রের খবর, নতুন আধার, সেই আধার কার্ডের সংশোধন, প্রবীণ নাগরিকদের আধার কার্ডের বায়োমেট্রিক সমস্যার সমাধান করতে রাজ্য জুড়ে প্রায় 2,500 নতুন বাংলা সহায়তা কেন্দ্র বা বিএসকে চালু করবে রাজ্য সরকার, যেগুলিতে মূলত পরিষেবা মিলবে একেবারে বিনে পয়সায়। আপনাদেরকে জানিয়ে রাখি, ইতিমধ্যে রাজ্যে বহু বাংলা সহায়তা কেন্দ্র রয়েছে, যেই পরিষেবা কেন্দ্রগুলি থেকে আমজনতা একেবারে নিখরচায় রাজ্য সরকারের যে কোনো প্রকল্পের সুবিধে পেয়ে থাকেন বিনামূল্যে। এবার সেই বাংলা সহায়তা কেন্দ্র থেকে মিলবে আধার কার্ডের সুবিধে। সেজন্য আরও নতুন 2,500 বাংলা সহায়তা কেন্দ্র চালু হবে রাজ্যে। আগামী দিনে সব ধরনের আবেদনপত্রের সঙ্গে রেল এবং বাসের টিকিট কাটার সুবিধাও আপনারা পাবেন এই বাংলা সহায়তা কেন্দ্র থেকে একেবারে বিনামূল্যে। জানা গিয়েছে, প্রথম পর্যায়ে 1,000 বাংলা সহায়তা কেন্দ্র চালু হবে জেলায় জেলায়। সেগুলির কাজ প্রায় শেষ। পরবর্তী পর্যায়ে আরও 1,139টি বাংলা সহায়তা কেন্দ্র চালু হবে। তৃতীয় ধাপে চালু হবে বাকি বিএসকে সেন্টারগুলি রাজ্যের বিভিন্ন জেলায় জেলায়। গ্রাহকদের ফিক্সড ডিপোজিট অর্থাৎ এফডি ভেঙে অনলাইন গেম খেলতেন ব্যাংক কর্মী।
52 কোটি টাকা তছরূপ মামলায় তথ্য এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের। 2 ব্যাংকের কোটি কোটি টাকা তছরূপ এই ব্যাংক কর্মীর। গ্রাহকদের স্থায়ী আমানতের টাকা চুরি করে অনলাইন গেম খেলতেন এক ব্যাংক কর্মী। এমনই অভিযোগ পাঞ্জাব এবং সিন্ধ ব্যাংকের এক প্রাক্তন কর্মীর বিরুদ্ধে। তদন্ত শুরু করল ইডি। 52 কোটি টাকা তছরূপের তদন্তে নেমে ওই প্রাক্তন ব্যাংক কর্মীর প্রায় 2.5 কোটি টাকা সম্পত্তি ইতিমধ্যে বাজেয়াপ্ত করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। দিল্লির পাঞ্জাব এবং সিন্ধ ব্যাংক কর্তৃপক্ষ 2022 সালের নভেম্বরে একটি অভিযোগ আনে তাদের এক কর্মীর বিরুদ্ধে। দিল্লি বিশ্ববিদ্যালয়ের খালসা কলেজের পাশে অবস্থিত সংশ্লিষ্ট ব্যাংকের একটি শাখা রয়েছে, সেখানে কর্মরত ছিলেন বেদাংশু শেখর মিশ্র নামে এক ব্যাংক কর্মী। ব্যাংক কর্তৃপক্ষের অভিযোগ, নিজের এবং অফিসের সহকর্মীদের সিস্টেম আইডি ব্যবহার করে একের পর এক গ্রাহকের স্থায়ী আমানত থেকে টাকা সরিয়েছেন অভিযুক্ত। 2021 থেকে 22 সাল পর্যন্ত এই তছরূপ হয়েছে বলে অভিযোগ করা হয়েছে। সংশ্লিষ্ট মামলায় একটি এফআইআর করেছে সিবিআই। অভিযুক্তের বিরুদ্ধে আর্থিক তছরূপ বিরোধী আইন এ মামলা করা হয়েছে। তদন্তে উঠে এসেছে মোট 52 কোটি টাকার অধিক চুরি করেছেন ওই ব্যাংক কর্মী। কিন্তু কি করতেন ওই টাকা নিয়ে? তদন্তে নেমে ইডি জানতে পারে অনলাইনে গেমের শখ ওই ব্যাংক কর্মীর। টাকা দিয়ে বিভিন্ন অনলাইন গেমে মজে থাকতেন তিনি। খেলার সময় বিভিন্ন গ্রাহকের ব্যাংক অ্যাকাউন্টের তথ্য দিতেন সংশ্লিষ্ট গেমের ওয়েবসাইটগুলিতে। ওই মামলা তদন্তে নেমে এখনও পর্যন্ত অভিযুক্তের 2,56,00,000 টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করতে পেরেছে তদন্তকারীরা। চলছে জোরদার জিজ্ঞাসাবাদ। দেনার দায়ে জর্জরিত চিকিৎসক দম্পতি হলেন একসঙ্গে আত্মঘাতী। বাড়ি ফিরে হতবাক ডাক্তারি পড়ুয়া ছেলে। স্বামী স্ত্রী দুজনেই সরকারি চিকিৎসক। একই ঘর থেকে তাদের দেহ উদ্ধার ঘিরে শোরগোল মধ্যপ্রদেশের সাগর জেলার বিনা টাউন এলাকায়। মৃতদের নাম বলবীর কাটোরিয়া এবং মঞ্জু কাটোরিয়া। প্রাথমিক তদন্তের পর পুলিশের অনুমান ঋণের কারণে আত্মহত্যা করেছেন ওই চিকিৎসক দম্পতি। বলবীর এবং মঞ্জুর একমাত্র সন্তান প্রতীকও ডাক্তারি পড়ুয়া। বিহারের পাটনার একটি কলেজে এমবিবিএস পড়ছেন তিনি। পুলিশ জানিয়েছে শনিবার সকালে পাটনা থেকে বাড়ি ফেরেন তিনি, কিন্তু অত সকালে বাড়ির মূল দরজা খোলা দেখে খটকা লাগে তার। যুবক বাড়িতে ঢুকেই যান চমকে দেখেন বাবার দেহ ঝুলছে সিলিং ফ্যানে, মা পড়ে রয়েছেন বিছানায়। দুজনেরই তখন মৃত্যু হয়েছে। তার চিৎকার চেঁচামেচিতে প্রতিবেশীরা ছুটে আসেন। খবর যায় পুলিশের কাছে। কংগ্রেসের রাহুল গান্ধীর ন্যায় যাত্রায় এবার গুরুত্ব বাংলাকে। শিলিগুড়ি জলপাইগুড়িতেও আসছেন রাহুল গান্ধী। 7 দিন থাকবেন রাহুল বাংলায়, তবে এবার যাচ্ছেন না পাহাড়ে। লোকসভা নির্বাচনের আগে দেশ জুড়ে ভারত জোড়ো ন্যায় যাত্রা করছেন রাহুল গান্ধী। গত 14 জানুয়ারি মণিপুরের ইম্ফল থেকে শুরু হয়েছে ন্যায় যাত্রা। ইতিমধ্যে তা অসমে প্রবেশ করেছে। সেখান থেকে বক্সিরহাট হয়ে 24 জানুয়ারি কোচবিহারে ঢুকবে এই ন্যায় যাত্রা। 2 দফায় মোট 5 দিন বাংলায় ন্যায় যাত্রা নিয়ে থাকার কথা ছিল রাহুল গান্ধীর, তবে চূড়ান্ত রুট ম্যাপ প্রকাশ হতে দেখা গেল 5 নয় 7 দিন বাংলার নানা প্রান্তে চলবে রাহুল গান্ধীর ন্যায় যাত্রা। চা বাগান আদিবাসী মহল্লায় জনসংযোগ করবেন রাহুল গান্ধী। শনিবার শিলিগুড়িতে দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক কেসি বেণুগোপালের উপস্থিতিতে জানা গেল নয়া রুট ম্যাপ। সূচি অনুযায়ী 24 জানুয়ারি বাংলায় প্রবেশ করে ন্যায় যাত্রা এবং 25 জানুয়ারি ফালাকাটায় পৌঁছবে রাহুল গান্ধী। সেখানে 26 এবং 27 জানুয়ারি রাতে থাকবেন রাহুল গান্ধী। ওই দুদিন তার কোনো কর্মসূচি নেই, তবে জনসংযোগের কাজ চলবে। এলাকার বিশিষ্ট ব্যক্তি, বুথ স্তরের কর্মী, চা বাগান আদিবাসী মানুষের সঙ্গে দেখা করতে পারেন রাহুল গান্ধী। পরের দিন 28 জানুয়ারি ফালাকাটা থেকে যাত্রা শুরু হবে। ময়নাগুড়ি হয়ে জলপাইগুড়ির পিডাব্লিউডি মোড় থেকে কদমতলা মোড় পর্যন্ত চলবে রাহুল গান্ধীর পদযাত্রা। এরপর এবিপিসিতে বিরতি। এরপর ফাটাপুকুর থেকে শিলিগুড়ি থানা মোড় হয়ে ফের পদযাত্রা এয়ারভিউ মোড় পর্যন্ত যাবে। সেখানে জনসভা শেষে নকশালবাড়ির বিহার মোড়ে বিরতি। এরপর উত্তর দিনাজপুরের সোনাপুরে পৌঁছে যাবেন, সেখানে রাত্রিবাস করবেন। পরের দিন 29 জানুয়ারি চোপড়া থেকে যাত্রা শুরু। বিহারের কিষানগঞ্জ হয়ে মালদহে শেষ হবে রাহুল গান্ধীর এই পদযাত্রা। বিবাহ বহির্ভূত সম্পর্ক ঘিরে চরম অশান্তি সংসারে। অবশেষে স্ত্রীকে সমুদ্রে ডুবিয়ে খুন করলেন স্বামী। বিবাহ বহির্ভূত সম্পর্কের কথা জানাজানি হতেই সংসারে চরম অশান্তি, যার জন্যে শেষমেশ স্ত্রীকে সমুদ্রে ডুবিয়ে খুন করল স্বামী। খুনের ঘটনাটি লুকিয়ে যেতে দুর্ঘটনা বলে দেখানোর চেষ্টা করেও রেহাই মিলল না ঘাতক স্বামীর। অভিযুক্ত দক্ষিণ গোয়ার এক নামী বিলাসবহুল হোটেলের ম্যানেজার গৌরব কাটিয়ার। ইতিমধ্যে তাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গৌরব লখনৌয়ের বাসিন্দা। 1 বছর আগে দীক্ষার সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন তিনি।
সম্প্রতি গৌরবের বিবাহ বহির্ভূত সম্পর্কের কথা জানতে পারেন তার স্ত্রী। তা ঘিরে শুরু হয় চরম ঝামেলা। শুক্রবার বিকেলে দীক্ষাকে নিয়ে সমুদ্রে স্নান করতে নামেন গৌরব, কিন্তু খানিকক্ষণ পর সৈকতে এসে চেঁচিয়ে সকলকে জানান তার স্ত্রী সমুদ্রে ডুবে গেছে। প্রাথমিকভাবে সকলেরই ধারণা ছিল এটা দুর্ঘটনা, কিন্তু তদন্ত শুরু হতেই পুলিশের হাতে একটি ভিডিও এসে পৌঁছায়। তাতেই হোটেল ম্যানেজারের কীর্তি হয়ে যায় ফাঁস। পুলিশ জানিয়েছে মৃতার দেহে আঘাতের চিহ্ন মিলেছে, শ্বাসরোধ করে খুন করা হয়েছে বলে অনুমান। অভিযুক্তকে ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে। আপাতত থাকছে ঠান্ডা, কাল এবং পরশু বৃষ্টির সতর্কবার্তা জারি। আগামী বৃহস্পতিবার অর্থাৎ 25 জানুয়ারি পর্যন্ত কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় আকাশ থাকবে মেঘলা, ভোরের দিকে পড়বে ঘন কুয়াশা। 23 এবং 24 জানুয়ারি নাগাদ দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় ফের হালকা বৃষ্টিপাতের সতর্কবার্তা। ঝকঝকে পরিষ্কার আকাশ ফিরে আসার প্রক্রিয়া শুরু হতে গড়িয়ে যাবে 26 জানুয়ারি। এই রকম পরিস্থিতিতে সর্বোচ্চ তাপমাত্রা অনেকটা কম থাকায় দিনের বেলায় শীতের অনুভূতি থাকবে। সর্বনিম্ন তাপমাত্রাও বিশেষ বাড়বে না এই 2-1 দিনে। উত্তরে হাওয়া না থাকলেও সব মিলিয়ে শীতের আমেজ অব্যাহত থাকছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। অন্যদিকে মেঘলা আকাশ, ঘন কুয়াশার জেরে কনকনে ঠান্ডা চলছে গোটা উত্তরবঙ্গ জুড়ে। সেখানে ঠান্ডা হাওয়া বইছে। রবিবার দার্জিলিং শহরে এক জায়গায় সর্বনিম্ন তাপমাত্রা 0 ডিগ্রিতে পৌঁছে গিয়েছিল। পাহাড় লাগোয়া সমতল এলাকায় সর্বনিম্ন তাপমাত্রা 10 ডিগ্রির নিচে থাকছে কয়েকদিন যাবৎ উত্তরবঙ্গের জেলাগুলিতে। পাহাড় সহ উত্তরবঙ্গ জুড়ে সর্বোচ্চ তাপমাত্রা অনেকটাই কমেছে। দার্জিলিংয়ের উঁচু এলাকায় কয়েকদিনের মধ্যে আরও এক দফায় তুষারপাতের সম্ভাবনা জানিয়েছে আবহাওয়া দপ্তর।